করবেন না, সেটার ভিত্তিতে আমরা একটা রিপ্রেজেন্টেশন দিই। সেই রিপ্রেজেন্টেশনটা নিষ্পত্তি করতে বলা হয়। সেই রিপ্রেজেন্টেশন যখন নিষ্পত্তি করতে বলা হয়, রিপ্রেজেন্টেশনটা ওনারা নিষ্পত্তি করেন। পরবর্তীতে ওনারা একটা প্রজ্ঞাপন জারি করেন যে কমিশন গঠন করা যাচ্ছে না, কারণ এখানে 2টা মামলা পেন্ডিং আছে। যখন এই বিষয়টা আইন মন্ত্রণালয়ে গেল, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুল খুব সঠিকভাবে উনি তার ভেরিফাইড পেজে বলে দিয়েছেন যে আইন মন্ত্রণালয় থেকে 3 তারিখে অর্থাৎ নভেম্বরের 3 তারিখে অলরেডি এটা ভেটিং করে দিয়ে দেওয়া হয়েছে যে কমিশন গঠনের জন্য তাদের কাছে এটার কোনো বাধা নাই। সেক্ষেত্রে আমি বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যারা এখন কোশ্চেন করছেন তারা কোশ্চেন করেন যে কেন প্রথম প্রজ্ঞাপন, অর্থাৎ তারা কেন প্রথম প্রজ্ঞাপনটা কমিশন হবে না বললো এবং পরবর্তীতে তারা বাধ্য হয়ে কেন প্রজ্ঞাপন করলো। এই কমিশনটা আমি বলবো যারা এক্স আর্মি অফিসার আছেন, যারা শহীদ পরিবার আছেন, তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কোশ্চেনটা করেন কেন তারা এরকম লিঙ্গারিং করলো। উনি তো নিজেই একজন সেনা কর্মকর্তা, আমাদের আগে ওনার আসা উচিত ছিল যে উনি তো প্রথমে এই কমিশনটা করবে, কেন এত বাধা, কোথায় বাধা, এই বাধাটা কিসের জন্য রাখছে, এই কোশ্চেনগুলা জানি উনাকে করা হয়। আমরা কমিশন গঠন হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। তবে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের যারা শহীদ হয়েছেন, আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের যারা এই সমন্বয়ক যারা এই মামলাটা যখন হয় তারা তাদের নিজেদের দাবি তুলে ধরেছেন এবং সাথে সাথে দেশের jনগণও এটার সাথে এগিয়ে এসেছে। সকল এই কালেকটিভ একটা ইসের ফলে সরকার বাধ্য হয়েছে এটা কমিশনটা করতে। আমরা স্মরণ করতে চাই শহীদদেরকে যারা আত্মত্যাগ করার ফলে আজকে আমরা দাঁড়াতে পেরেছি একটা কমিশনের জন্য বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে। আমরা আরেকটা আইনগত বিষয় একটু ক্লিয়ার করতে চাই। কয়েকজন বলছেন যে কমিশন হবে না কমিটি হবে, আমরা কিন্তু রিপ্রেজেন্টেশনে ক্লিয়ারলি বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি অথবা কমিশন, যেটা সরকার মনে করে, অর্থাৎ এটা কিন্তু আমাদের ব্যক্তিগত চয়েস না। তারা প্রথমে বলেছে তারা কমিটি করবে, এটা কিন্তু আদালতের নির্দেশে ছিল, যেটা অলরেডি এই প্রজ্ঞাপনে কিন্তু আসছে যে মানে আদালতের যে নির্দেশনাটা, এটা আমাদের চাওয়া ছিল না। এখন বলতে পারেন যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটিটা কোথায় পেলাম? 2018 সালে যখন আন্দোলন চলছিল, অর্থাৎ ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনে আমি একটি জনস্বার্থে মামলা করেছিলাম। সেই সময় এখন যিনি গুম কমিশনের প্রধান আছেন অর্থাৎ জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী, তিনি একটি কমিটি করেছিলেন ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি। সেই কমিটির করার পরে যে রিপোর্টটা আসছিল সে ব্যাপারে কোনো ধরনের কোশ্চেন ছিল না, যার ফলে আমরা ওইখানে দিয়েছিলাম যে ওনার যে এটা ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি হতে হবে এই বিষয়টা নিয়ে, সেটা হতে পারে কমিটি, সেটা হতে পারে কমিশন। আজকে কোর্টের যে বিষয়বস্তু ছিল, কোর্ট আজকে এইটা প্রজ্ঞাপনটা দেওয়ার পরে আমাদের যে ইন্টারিম অর্ডার ছিল সেটা কমপ্লাই হয়েছে। আমরা বলেছিলাম যে একটা নির্ধারিত টাইম দেওয়া যায় কিনা, তখন এই প্রজ্ঞাপনে দেখানো হয়েছে 90 দিনের একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া আছে। এই 90 দিনের সময়ের মধ্যে যদি কোনো ধরনের আপগ্রেড অথবা কোনো ধরনের আমরা না পাই, সেক্ষেত্রে কোর্ট বলেছে যে আপনারা আপনাদের স্বাধীন মতো নতুন করে অ্যাপ্লিকেশন নিয়ে আসতে পারবেন। ইন দ্য মিন টাইম এইটা এই কোর্টে ফিক্সড করে রাখা হয়েছে হিয়ারিংয়ের জন্য ব্রড লিস্টে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের এই বিষয়ে? ধন্যবাদ। আসলে এটার যে সাকসেস, আপনারা সবাই এটার পার্ট, কারণ আপনাদের যদি প্রচারণা না থাকতো আমরা এত দূর আসতে পারতাম না, এটাই বাস্তবতা। এবং যে সমন্বয়করা এটা সমর্থন করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার টু ইউ। আর এটা আমরা কোর্টে আজকে কোর্টে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছি যে এই ইনকোয়ারি বা যে স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশনের যে রিপোর্ট, এইটা জানি স্বাধীনভাবে হয়, এইটা একটা ঐতিহাসিক দলিল হিসেবে আমাদের জাতীয় জীবনে থাকবে। সো এই কমিশন যারা হয়েছে, এই কমিশনের প্রতি আমাদের পিটিশনার হিসেবে আমাদের আহ্বান থাকবে জানি এটা একদম স্বাধীন হয়, এবং সাথে সাথে যারা এখানে সাক্ষী আছেন তাদের যাতে সিকিউরিটি দেওয়া হয়। কারণ অনেক সাক্ষী 2-1 বলছেন যে তারা ইনসিকিউর ফিল করছেন বিভিন্ন কারণে। সো কমিশনকে আমাদের দিক থেকে বলবো যে আহ্বান জানাবো যে এটা যদি তাদেরকে যথাযথ ব্যবস্থা নিয়ে তাদেরকে সিকিউরিটি দেওয়া হয়। অনেকেই নাকি সাজা শেষ হওয়ার পরেও এখনো কারাগারে আছেন, তাদের ব্যাপারে কি আপনারা
না, এখানে দুইটা ইস্যু। এখানে কিন্তু কমিশনের যে রিপোর্ট সেখানে দুইটা জিনিস একদম বলে দিয়েছে। একটা হচ্ছে 2টা মামলা কিন্তু পেন্ডিং আছে। মহামান্য আপিল বিভাগে একটি মামলা পেন্ডিং আছে, যেটা হচ্ছে হত্যা মামলা, আরেকটি আছে হচ্ছে বিস্ফোরক মামলা। সো এই 2টা মামলার যেই ক্ষেত্র সেটা কিন্তু এখানে বিচার্য বিষয় হবে না। এখানে বিচার্য বিষয় হবে যদি এখান থেকে নতুন কোনো কারণ উদ্ভাবন হয়, নতুন কোনো কারণ। আমরা ইতিমধ্যে দেখেছি কয়েকটি কারণ উদ্ভাবন হয়েছে। অনেক সাক্ষীরা বলছেন যে তার হাজবেন্ডের লাস্ট অর্ডারটা ওই যে 90 দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে এটা প্রশ্ন দিতে রাজি ছিল না কেন, দেয়নি কেন? আসিফ নজরুল পোস্ট করার পরের দিন এবং পোস্টটা কিভাবে সেটা তো ক্লিয়ার করলাম। তাও আমরা জানি। করেছে, হ্যাঁ। না না, আমি বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ইস্যুটা ব্রিগেডিয়ার নাসিরকে যখন আমরা জিজ্ঞেস করছিলাম, উনি তো দ্বৈত আচরণ করছে। ট্রাইব্যুনালে যখন আসলে আপনি এখন বলছেন যে উনি রাইট, উনি ওই সময় কিন্তু খুব আপনাদের পক্ষে কথা বলছিল যে এটা দরকার আছে এই সেই। আমি জানি না কেন উনি হঠাৎ করে এখানে যাই, হ্যাঁ। আসলো, সেটা তো আমি বললাম। আচ্ছা, না, ওইটা last ক্লিয়ার order। করছি। আজকে কোর্টে আমরা যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে রিট মামলা করেছিলাম, সেই রিপ্রেজেন্টেশন একটা আমরা করেছিলাম। সেই রিপ্রেজেন্টেশন সরকার নিষ্পত্তি করেছে এই মর্মে যে একটি কমিশন অলরেডি গঠন করেছে সরকার, এবং সরকার যে কমিশনটা গঠন করেছে সেই প্রজ্ঞাপনের মধ্যে বলা হয়েছে যে আগামী 90 দিনের, অর্থাৎ কমিশন যেদিন থেকে গঠন হয়েছে সেদিন থেকে 90 দিনের মধ্যে একটি স্বাধীন তদন্ত রিপোর্ট প্রদান করার জন্য। তো সেক্ষেত্রে এই মামলাটি এখন মহামান্য কোর্ট রুল ফিক্সড করে রেখেছেন। যদি 90 দিনের পরে সময় দরকার থাকে, অথবা আমরা যদি দেখি যে এখানে তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে কোনো কারণে, আমরা যে কোনো ধরনের আবেদনপত্র নিয়ে মহামান্য কোর্টে যেতে পারবো। মহামান্য কোর্ট এটা ব্যক্ত করেছেন যে আপনারা নিয়ে আসতে পারেন চাইলে। ধন্যবাদ ধন্যবাদ অফকোর্স না, আপনারা এটা তো যদি পরে, এটা তো media সহযোগিতা part তো। না করতেন, মিডিয়া না চাললে যেভাবে সহযোগিতা